নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। হ্যাঁ, আজকে আমাদের এই আরডি ইএনটি সেন্টারে আমারই পেশেন্ট, যার 2017 সালে, তাই তো 2017 সালে ও একটা বিশেষ সমস্যায় পড়ে আমার কাছে আসতে হয়েছিল। তাই প্রথমেই আমি বলি, আচ্ছা তোমার নামটা কি? মোহাম্মদ শামসুল মন্ডল। হ্যাঁ, কোথায় বাড়িটা কোথায়? বসিরহাট ঘনা। বসিরহাট ঘনা। তো তুমি কত সালে আমার সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজে দেখা হয়েছিল? 17 সালে। 2017 সালে। আজ 2025 মার্চের 6 তারিখ। আবার তুমি আমার কাছে কেন এসছো? চেক আপ করতে। আচ্ছা, ওনার সম্বন্ধে আমি একটু বলতে চাই, কারণ পেশেন্ট খুব একটা শিক্ষিত নয় আর কি। ও কি কাজ করো তুমি? রাজমিস্ত্রি কাজ করে। ওর অতটা না, ভয়েস পুরো নর্মালি আছে। তো রাজমিস্ত্রি কাজ করে, ওর অত ভালো করে বলতে পারে না। যাই হোক, তো ও আমার কাছে এসেছিল এটা ক্যান্সার হিসাবে। ও জানতো আমার ক্যান্সার হয়েছে। এটা কতদিন আগে তোমার ক্যান্সার হয়ে গেছিলো তুমি জানতে পেরেছিলে? ওই 17 সালে? 4-5 বছর আগে জানতে পেরেছিলাম। তারপরে হোমিওপ্যাথি খেতাম। হ্যাঁ, হোমিওপ্যাথি তুমি ক বছর খেয়েছিলে? 10 বছর খেয়েছিলাম। ও 4-5 বছর আগে জেনে তারপরে আবার 10 বছর হোমিওপ্যাথি খায়। হোমিওপ্যাথি ডাক্তার কি বলেছিল? যে ওষুধ খেলে জুত হয়ে যাবে। হ্যাঁ, তো ওই যে 10 বছর ধরে কেন তুমি ওর কাছে ট্রিটমেন্ট করালে? যাতে অপারেশন করবো না বলে। হ্যাঁ, ও অপারেশন করাবে না, কিন্তু ও হোমিওপ্যাথি খেয়ে ভালো হয়ে যাবে। এবং সেই হোমিওপ্যাথি যে ডাক্তার, সেই ডাক্তারবাবু বলেন যে আমি ওষুধ দিয়ে ভালো করে দেব। সেই আশ্বাসে 10 বছর। তো পরিণতিটা কি দাঁড়িয়েছিল? লাস্টে ভয়ঙ্কর হয়ে গেছিল। হ্যাঁ, ভয়ঙ্কর। তার গলাটা ফুলে এই বুল নেক অবস্থা। পুরো সেই থাইরয়েডের ক্যান্সার ছিল, যে ক্যান্সারটা পুরো গলায় ছড়িয়ে গেছিলো। এইবার 10 বছর ধরে বাড়তে বাড়তে যখন সমস্ত গলাতে ছড়িয়ে যায়, যত লিম্ফ নোড আছে সব জায়গায় মেটাস্টেসিস হয়ে যায়, তখন ও সিদ্ধান্ত নেয় যে এই ডাক্তার দিয়ে, মানে হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে আর কিছু সম্ভব না, ভালো হবে না। অতএব এইবার ওর কথার কোনো নেই, দাম নেই, বা লাভ নেই। উনি ডাক্তারি করছেন শুধু বুঝঝুঁকি মেরে। তাই উনি সিদ্ধান্ত নিলেন যে আমি এইবার অপারেশনই করাবো। সেই জন্য তুমি কোথায় গেলে ফার্স্টে? প্রথমে আরজি করে যাওয়া। হ্যাঁ, আরজি করে গেল। তো আরজি কর তোমাকে লাস্টে কি কথাটা বলেছিল সমস্ত রিপোর্ট করার পরে? রিপোর্ট করার পরে বলেছিল যে অপারেশন করা খুব রিস্ক হয়ে যাবে। আছে টেবিলে আছে 100% 90% ডেথ হয়ে যেতে পারে। হ্যাঁ, ওরা বললো যে তোমার অপারেশন টেবিলেই মারা যাওয়ার সম্ভাবনা প্রায় বেশিরভাগ, মানে 90%-এর উপরে বা আরও বেশি। তাই এই অপারেশন না করাই ভালো। তুমি অপারেশন করলে ওই অপারেশন টেবিলে তো যেদিন করব সেদিনই মারা যাবে। আর তার থেকে যে তুমি বেঁচে থাকবে, কিছুদিন তো বাঁচতে পারবে এই ক্যান্সার নিয়ে। তো যে কদিন বেঁচে থাকে সেটা মেনে নিয়ে তুমি চলো। তো তারপরে তুমি প্রাইভেটেও স্যারদের কাছে যাও, বড় বড় স্যার, মানে কলকাতার বড় বড় ডাক্তারদের কাছে ঘুরতে থাকো। তো সেখানেও একই কথা বলার পরে ওরা সিদ্ধান্ত নেয় আর একটা বড় মেডিকেল কলেজে যাওয়া যাক। তো সেই জন্য আলটিমেটলি কোথায় গেছিলে? লাস্টে আমার সঙ্গে পরিচয় হলো কি? লাস্টে যাওয়া হয়েছিল আরজি করে যাওয়া হয়েছিল। না, আরজি কর তো ফেরত দিল। তারপরে অন্য কলেজগুলোতে অন্য ডাক্তারদের দেখালে। সেখানে দেখানোর পরে তারপরে লাস্টে আমার সঙ্গে পরিচয় হলো কোন কলেজে গিয়ে? চিত্তরঞ্জন মেডিকেল কলেজ। হ্যাঁ, চিত্তরঞ্জন মেডিকেল কলেজে গিয়ে আমি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওখানে আমার এতে যায়, ক্লিনিক, মানে ঘরে যায়। তো সেখানে যে একটা ব্যাপার ঘটে, ও সমস্ত রিপোর্ট করা ছিল। রিপোর্টের পরে আমি দেখলাম
এবং সে রিসেন্টলি সমস্ত রিপোর্ট করা, বাইরের ডক্টর, বড় বড় ডাক্তার এবং আরজিকর পুরো ওই যে অপারেশন করার জন্য যা যা করা দরকার সব কিছু করার পরে যখন রিফিউজ করে তখন ওখানে যায়। এইবার এই শামসুর মণ্ডল, ওর যে ছোট ভাই, ও বেশ ভালো শিক্ষিত এখন অ্যাট প্রেজেন্ট। শামসুর তোমার ভাই নাম কি ওর? জাহাঙ্গীর মণ্ডল। জাহাঙ্গীর মণ্ডল। ও জাহাঙ্গীর মণ্ডল এখন কি করছে? এখন এসবিআইতে চাকরি করে। হ্যাঁ, ও স্টেট ব্যাংকে সার্ভিস করছে। অর্থাৎ বুঝতেই পারছেন সে শিক্ষিত ছেলে এবং বেশ ভালো চেহারা। ও সামনে গিয়ে আমাকে বলল, স্যার সবাই তো বিধান দিয়ে দিয়েছে অপারেশন করলে মারা যাবে, বেশিরভাগ চান্স, আর যদি না করে তাহলে তো মরবেই, কিন্তু ওর ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, সংসারটা তো ভেসে যাবে। আর ও কাজ করে হলো রাজমিস্ত্রির, তো আর্থিক কোনো সচ্ছলতা নেই যে অন্য কোথাও কিছু যাব, তো একটু অপারেশনটা করে দিন না, অপারেশন না করলে তো মারাই যাবে সবাই বলছে। আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, কিন্তু অপারেশন করলে অপারেশন টেবিলেই বেশিরভাগ মারা যাবে সেটা না ঠিক। তো তুমি, আমার অ্যাকচুয়ালি কী হলো ওই সময় ওর কথা শুনে ঠিক আমার হৃদয়ে একটু লাগলো। হ্যাঁ, একটা ফ্যামিলি ভেসে যাবে, ছেলেটা তখন ওর বয়সও অনেক কম। এখন তোমার বয়স কত? এখন 50। তো তখন ওই যেটা হয় 8 বছর আগের কথা আর কি, 17 সাল, তার 42 বছর বয়স হবে। স্যার 42 বছর ও বয়স, এত অল্প বয়স, ওর ছেলেটা মারা যাবে, ওর ফ্যামিলিও ভেসে যাবে, তাই অন্তরে লাগলো। আমি বললাম ঠিক আছে, তোমার ভাইয়ের দাদার অপারেশন আমি করে দেবো, তুমি প্রস্তুত থাকো, সমস্ত রিপোর্ট নিয়ে অ্যাডমিট হও। তারপরে সেখানে একটা সমস্যা দাঁড়ালো যে ওর হাইপোথাইরয়েডিজম ছিল, সেটাও কন্ট্রোলে ছিল না। অ্যানাস্থেটিস্টকে অনেক বলে টলে রাজি করানো হলো, দেখুন এটা ক্যান্সার পেশেন্ট, হাইপোথাইরয়েড ম্যানেজ করতে হবে। বড় যে অ্যানাস্থেটিস্ট আছে তাকে বললাম, সে রাজি হলো এবং ওকে অপারেশন টেবিলে নেওয়া হলো। এবার অপারেশন করতে একটা বিশেষ, আমার ফ্যামিলিতেও মানে সমস্যা হয়ে গেল। যাই হোক, অপারেশনটা করতে অনেক সময় লাগার জন্য বাড়ি থেকে অনেকবার ফোন করেছিল, কিন্তু আমি ওকে নিয়ে এতই মানে অপারেশনে নিমজ্জিত ছিলাম যে ফোনটা বাজছে, আমার ফোনই বাজছে, কিন্তু আমি কাউকে বলবো যে ফোনটা ধর সেটা কিন্তু আমি বলিনি। তার জন্য আমার ফোনে কেউ হাত দেয়নি। তার জন্য বাড়িতে মোটামুটি হয়ে গেছিলো, কান্নাকাটি পড়ে গেছিলো এবং তারা পুলিশে খবর দেবে মিসিং, সেরকম একটা ব্যাপার। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পরে প্রায় 100 মতো ফোন করে আমাকে। তো আমি ফোনে শুনেও কিন্তু শুনতে পাইনি, কারণ আমি ওখানে যখন অপারেশন করছিলাম তখন আমার সঙ্গে একটা জুনিয়র মেয়ে সার্জন, সেও আরএমও কাম ক্লিনিক্যাল টিউটার ছিল, সে নতুন জয়েন করেছিল। আমি ওকে বলেছিলাম যে তুই কিন্তু শুধু ধরে থাকবি, কোথাও কোনো টিস্যুতে তুই নিজে করে কাজ করবি না, কারণ এই কাজটা যেহেতু আমি দায়িত্ব নিয়েছি ওকে বাঁচানোর, আমাকে 100% দিয়ে আমি চেষ্টা করব। তাই ও শুধু দাঁড়িয়েই ছিল, ধরছিল, যেটা ধরতে বলছিলাম তাই করছিল। তার জন্য সময়টা একটু বেশি লেগেছে। হয়তো আর একজন কম্পিটেন্স সার্জন আমার সঙ্গে থাকলে অত সময় তা লাগতো না, বাড়িতে এই সব কান্নাকাটি পড়ে যেত না। যাই হোক, তো আমি সেই অপারেশন করে যখন বাইরে বেরোই, সেই সময়টা আমার যে সহকর্মীরা ছিল, ওই সময়টা অ্যানাস্থেটিস্টটা শিফটিং চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমাদের তো জুনিয়র ডক্টররা ছিল আমার সাথে, তারা তো চেঞ্জ করতে পারে না, তারা ছিল এবং তারা চারদিকে দাঁড়িয়ে বলে, বিমলদা সবাই খাওয়া হয়ে গেছে, তুমি চিকেন রোলটা খাও। তো হ্যাঁ হ্যাঁ খিদে পেয়েছে বলে খেয়ে নিলাম। তারপরে আমাকে পার্থ বলে, তোমার বাড়ি থেকে খুব টেনশন করছে, ফোন করেছিল। তো ঠিক আছে, এখন আর কোনো অসুবিধা নেই, আমি বলে দিয়েছি যে একটা বড় অপারেশন হচ্ছে, করে যাচ্ছে। যাই হোক, এটা ওই ওটির সময়ের ঘটনা। তারপরে যখন আমি ওটি করে বেরিয়ে এলাম, তখন ওর বাড়ির লোক সবাই দেখি বাইরে, ওটির বাইরে কান্নাকাটি করছে। তো আমার হাসি মুখ দেখে তারা বুঝতে পারলেন না কোনো দুর্ঘটনা ঘটেনি, ও ঠিকই আছে, ভালো আছে।
আমি বললাম না কোনো প্রবলেম নেই, অপারেশন সাকসেসফুলি হয়েছে। বুঝতেই পারছো অপারেশনটা এতটি কঠিন ছিল যে সমস্ত গলার যতগুলো লিম্ফ নোড মানে 200 লিম্ফ নোড সবগুলো ইনভলভ ছিল। সবগুলোকে রেডিক্যাল নেক ডিসেকশন করা যাকে বলে সেটা করা হয়েছিল। টোটাল থাইরয়েডেক্টমি উইথ রেডিক্যাল নেক ডিসেকশন করে ওকে ফিরিয়ে আনা হলো। আজ 8 বছর পরে ও আবার ফলো আপ আমার কাছে এসছে ফলো আপ করতে। জাস্ট ভালো আছে। তোমার এখন কি করছো তুমি? কাজ বাজ করছো? মিস্ত্রি কাজ করছি, রাজমিস্ত্রি। না তুমি যে 8 বছর তোমার কোনো অসুবিধা হচ্ছে কাজ বাজ করতে? আচ্ছা, ও এখন কিন্তু নর্মাল লাইফই লিড করছে। ওর এই 8 বছর অপারেশন হয়ে গেল, ও কিন্তু ফলো আপে আসে। আজ লাস্টেরটা না কেটে দেবে, বুঝলে? ওইটা কেটে দেবে আমরা। হ্যাঁ, তো শামসুরের এই 8 বছর কেটে গেছে। ও দেখুন শামসুর যে কথা বলছে সেটা নর্মাল ভয়েস। ওর কিন্তু কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। কি তোমার কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কথা বলতেও নর্মাল ভয়েসে কথা বলছে। শুধু তাই না, ও 8 বছর কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা করছে। তাও কি কঠিন পরিশ্রম করা যাকে বলে রাজমিস্ত্রি কাজ। কি কি কাজ করো তুমি? গাঁথনি প্লাস্টার। হ্যাঁ, গাঁথনি প্লাস্টার মানে ও কঠিন পরিশ্রম করার কাজটাও করছে এবং সংসার চালাচ্ছে। তোমার কোনো অসুবিধা আর তো হচ্ছে না। ও আসে, আমি বলে দিয়েছি তুমি বেশি দরকার নেই, বছরে একবার করে একটু ফলো আপে এসো, তোমাকে দেখলে সুবিধা হবে, তোমার কোনো প্রবলেম হবে না আর আশা করা যায়। এবং 8 বছর অতিবাহিত করেছে, নর্মাল জীবনযাত্রা, নর্মাল ভয়েস সব কিছু কিন্তু ও নর্মালি করে যাচ্ছে, কোনো প্রবলেম ওর হচ্ছে না। অতএব এখানেই আমাদের এই যে কোনো সমস্যায় যতই জটিল হোক কঠিন হোক, যদি কেউ মনে হয় সে করবে এবং তার 100% দিয়ে করে এবং তার মধ্যে ডেডিকেশন, অনেস্টি এবং সিনসিয়ারিটি থাকে, আমার মনে হয় যে কোনো অসাধ্যকে সাধন করা তার পক্ষে কোনো সমস্যা হওয়ার কথা না। সে একটা জ্বলন্ত উদাহরণ আমার এই পেশেন্ট শামসুর মণ্ডল, যাকে আমি শুধু একাই অপারেশন করেছিলাম, একদম একা। সঙ্গে শুধু আমার জুনিয়র ছিল, আর কেউ ছিল না সেখানে। তার জ্বলন্ত উদাহরণ এটা। নমস্কার।